শেখ হাসিনা দেশে ফিরছেন। শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরিয়ে আনছি। তিনি এখনো নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেননি। আর এই পদত্যাগ করেননি বিধায় তিনি প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন। টিট ফর ট্যাট, যেমন ঢেউ খেউ তেমন আসলে মগুর দেওয়ারই সিদ্ধান্ত করা হয়েছে। এক ঢিলে 3 পাখি শিকার করে ফেলেছেন। আর এই পাখি শিকারের পর চলছে নতুন আলোচনা। দাবি করা হচ্ছে যে এই কর্ম কিভাবে করলেন। যাই হোক, আজকের সকালে আরো একটা বিজয়ের খবর, একটা পাল্টা জবাব দিয়েছে আজকে আমাদের। এই মুহূর্তে তারা কতটুকু প্রযুক্তিগত দিক থেকে সক্ষমতা অর্জন করেছে। দর্শক, আর কোনো উপায় না পেয়ে, আর কোনো রাস্তা না পেয়ে ডক্টর ইউনূস সরকার অবশেষে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এবার বিজয় আসবেই, ডক্টর ইউনূসকে কেউ ব্যর্থ করতে পারবে না। বা অনেকেই প্রশ্ন তুলছেন এখন যে ওনাদের যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আছেন তারেক রহমান সাহেব, উনি যে লন্ডনে আছেন, উনি টাকা কোথায় পাচ্ছেন? উনি কোনো চাকরি করছেন? অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা ছায়া সরকার গঠন করে ওয়াকারুজ্জামান পথ চালাচ্ছে এবং সেখানে সে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখে জনগণের চোখে তুলে দিচ্ছে। এই 626 জন বাংলাদেশে থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে দেওয়া হয় না। সেটা প্রধান এই সাহস কোথায় পাচ্ছে? জামাতের সাথে বেহেস্তে নিতে চাইলেও আল্লাহর কাছে বলবেন ওই বেহেস্তে আমি জামাতের সাথে যেতে চাই না। কথাটি বলেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব। কিন্তু সেই কাদের সিদ্দিকী সাহেবকে আল্লাহ পাক দুনিয়াতেই সাক্ষাতের ব্যবস্থা করলেন জামাতের ইফতার মাহফিলে। বেহেস্ত তো আরো অনেক দেরি সংবাদ। পুলিশ হেফাজতে যে কাজ করছে আসিয়া, ছাত্ররা আত্মনাদ করতেছে রাজু চত্বরে সকালবেলাও, আর পুলিশ হেফাজতে মানে পুলিশের নিরাপত্তায় চলে গেছে ধর্ষণকারী। হ্যাঁ, হেফাজতে চিন্তা করি। শেখ হাসিনা কবে দেশে ফিরছেন? শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরিয়ে আনছি। শেখ হাসিনা এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেননি। সত্য, তিনি এখনো নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেননি। আর এই পদত্যাগ করেননি বিধায় আমরা বলছি যে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তিনি পদত্যাগ করেননি এবং তিনি বৈধ প্রধানমন্ত্রী এখনো, কিন্তু তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরবার কোনো সুযোগ আসলে নেই। সারা পৃথিবী, কূটনৈতিকভাবে সারা পৃথিবী যেটি চেষ্টা করছে যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, অন্যান্য দল তো স্বাভাবিকভাবেই অংশগ্রহণ করবে। এই চিন্তাটা বা এই চেষ্টাটা চলছে কূটনৈতিকভাবে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরাবার কোনো চেষ্টা কোনো জায়গা থেকে চলছে না। এটি হচ্ছে বাস্তবতা, এটি রূপকথা নয়। এবং শেখ হাসিনা এই মুহূর্তে আসলে দেশে কিভাবে ফিরবেন আপনি একবার চিন্তা করুন। 5 অগাস্ট বা 5 আগস্ট পরবর্তী সময়ের মতো যে পরিস্থিতি ছিল, এখনো পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি কিন্তু তেমনটাই আছে। সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড কারা করে, এটির জন্য একটি বিশেষ গোষ্ঠী আছে। শেখ হাসিনা সুরক্ষিত গণভবনে যদি সেই 5 আগস্ট সময়কালে থাকতেন, আজকে তিনি পৃথিবীতে অনুপস্থিত থাকতেন, পৃথিবী থেকে বিদায় নিতেন। আজকে আপনি শেখ হাসিনাকে ফিরাবেন, ধরেন দেশি বিদেশি তৎপরতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আপনি কোথায় রাখবেন? তার নিরাপত্তা বিধান করতে পারবেন? নিরাপত্তা দিতে পারবেন? পারবেন না। বাংলাদেশের একটি জনগোষ্ঠী যারা শেখ হাসিনা বিরোধী, যারা আওয়ামী লীগ বিরোধী, তারা কি সহসা শেখ হাসিনাকে ফিরতে দেবে? বাংলাদেশে সেই পরিস্থিতি, সেই প্রেক্ষাপটটি তৈরি হয়েছে? হয়নি। এটি একমাত্র তৈরি হতে পারে নির্বাচনের মাধ্যমে। শেখ হাসিনা যদি নির্বাচন করতে পারেন, আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারেন, এবং শেখ হাসিনা আদেও এই যে সামনে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটিতে অংশগ্রহণ করতে পারবে কিনা অন্ততপক্ষে আমার সংশয় সন্দেহ আছে। শেখ হাসিনার দল আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে, এটি আমি গ্যারান্টি দিয়ে বলছি। সেটি যে কোনো উপায়ে হোক আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে। কিন্তু আওয়ামী লীগ দলীয় প্রধানকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আজকে আপনারা রাজনৈতিক মহলে, রাজনৈতিক মাঠে বিভেদ দেখছেন, একজন আরেকজনকে দোষারোপ করছে, গালাগাল করছে, বিশেষ করে জামাত বিএনপি একজন আরেকজনের পেছনে লেগে আছে। যখনই শেখ হাসিনার ফিরবার কথা আসবে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনবার কথা আসবে, তখনই কিন্তু জামাত এবং বিএনপি আলাদা থাকবে না। জামাত বিএনপি সহ বাংলাদেশের সবাই, আওয়ামী লীগের বাইরে যতগুলো রাজনৈতিক দল আছে, এমনকি আওয়ামী লীগের সাথে যে 14 দলীয় জোট, জোটগত যে ছোট ছোট প্যাট সর্বস্ব দলগুলো আছে, সুবিধা নিতে গিয়ে, নিজেদের যান বাঁচাতে গিয়ে সেই পক্ষে যোগদান করবে। যোগদান করে শেখ হাসিনাকে ফিরবার বিরুদ্ধে আচরণ করবে। সেই বাস্তবতায় আপনি, আপনারা, আমি, আপনি কিভাবে দিন তারিখ দিয়ে দিই যে শেখ হাসিনা অমুক মাসে অমুক তারিখে অমুক দিনে ফিরবে। নানাভাবে বিশ্লেষণ করে দেখলাম যে শেখ হাসিনার ফিরবার আসলে খুব সহসা ফিরবার কোনো বাস্তবতা নেই। শেখ হাসিনা যদি ফিরতে হয় তাহলে বাংলাদেশকে বিশেষ কারো দখল করতে হবে, বিশেষ কারো সেনাবাহিনী দখল করে তাহলে ফেরাতে হবে। আমি ওই ধরনের কথা বলতে চাই না, এমন পরিস্থিতি বাংলাদেশে ঘটবে না বা ঘটবার কোনো সুযোগ নেই। তো কাজেই আমি যেটি বলছিলাম যে যারা দিন তারিখ দিয়ে দিচ্ছেন যে শেখ হাসিনা ফিরছেন, শেখ হাসিনা অবশ্যই ফিরবেন। আওয়ামী লীগের বিপুল জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। 5 আগস্ট সময়ে কিংবা গত জানুয়ারিতে, 24 যে জানুয়ারিতে যে ইলেকশনটি হয়েছিল, সেটি যদি সব দলের অংশগ্রহণে ফ্রি ফেয়ার একটা ইলেকশন হতো, আওয়ামী লীগ নির্ঘাত সেই ইলেকশনে হেরে যেত। হেরে যাবার মতো নানা কারণ ঘটিয়েছিল গত 15 বছরে। কিন্তু আজকে আওয়ামী লীগের জনপ্রিয়তা, এই যে অন্তর্বর্তী সরকারের নানা রকম ব্যর্থতা, রাজনৈতিক দলগুলোর হানাহানিতে আওয়ামী লীগের জনপ্রিয়তা
আকাশ ছুঁবে। সেই জানুয়ারি মাসের সিনারি আজকে নেই। এই মুহূর্তে যদি একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, আওয়ামী লীগ একটা ভূমিধস বিজয় নিয়ে ক্ষমতায় আসবে। এই অপরাধীদেরকে গ্রেফতার না করার জন্য এবং এই অপরাধীরা সেনা তত্ত্বাবধানে ক্যান্টনমেন্টে এবং অন্য আরেকটা জায়গায় পালিয়ে থাকার জন্য সেখানে বসে তারা অপরাধকে অর্গানাইজ করছে, যে কোনো একটা খুনকে অর্গানাইজ করছে, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তারা নিজেদেরকে আত্মনিয়োগ করছে। নির্ভয়ে তারা হাসিনা শেখের সাথে যোগাযোগ করছে, নির্ভয়ে রয়ের সাথে তাদের যোগাযোগ করছে, তারা আলাপ আলোচনা করছে, মিটিং করছে, সাংবাদিকদের ডাকছে। কেন জানেন? তাদের কোনো ভয় নাই। ভয় নায়ের পিছনে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা ছায়া সরকার গঠন করে ওয়াকারুজ্জামান চালাচ্ছে এবং সেখানে সে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখে জনগণের চোখে তুলে দিচ্ছে। দর্শক কিন্তু আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছি যে ওয়াকারুজ্জামান একটা কাজ করেছে। শিরিন শারমিন আগের অবৈধ যে পার্লামেন্টারি স্পিকার ছিল তাকে তার হেফাজতে রেখেছে, একেবারে রীতিমতো রক্ষিতার মতো করে রেখেছে। কেমন রক্ষিতার মতো করে রেখেছে? শিরিন শারমিনের তার তো কোনো আকল, জ্ঞান, বোধ, শোধ, দেশপ্রেম, চরিত্র, নীতিকথা এগুলো কোনো কিছু শিরিন শারমিনের নাই। জাস্ট হাবড়া ধ্বংসী এক বুড়ি প্রস্টিটিউট। সে নিজের স্বার্থ, পরিবারের স্বার্থ, আওয়ামী লীগের স্বার্থ, সর্বাগ্রে ভারতের স্বার্থ রক্ষায় একেবারে জান পাগল পরাণ সব উজাড় করে দেওয়া এক চাকরি শিরিন শারমিন। গলার মধ্যে ভারতীয় পতাকা লাগায় এবং ভারতের কল্যাণে করে না এমন কোনো কাজ নাই। ওই শিরিন শারমিনকে ওয়াকার তার তত্ত্বাবধানে রেখেছে। তত্ত্বাবধানে রেখে একটা জিনিস তারা মেকশিওর করেছে যে শিরিন শারমিন যদি বাংলাদেশের পরিস্থিতি এমনই একটা পজিশনে গিয়ে থাকে যে ওয়াকারুজ্জামান ভারতের নির্দেশে নিজের জান বাঁচানোর জন্য কোনো একটা কাজ সে করবে, হাসিনার মতো কি পালিয়ে যাবে? এই ধরনের কোনো কিছু হুনোস। আপনারা একা একা চিন্তা করে দেখেন, ওয়াকারুজ্জামানের চাকরি আরো 2 বছর আছে, 2 বছর বা তার একটু বেশি আছে। ওয়াকারুজ্জামান এই মুহূর্তে চিন্তা করছে তার চাকরি বাঁচানো। ওয়াকারুজ্জামান চেষ্টা করছে তার স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে কর্মরত, তাকে ওখানে সেফ রাখা, তার 2টা মেয়ে, তাদের ভবিষ্যৎ, এবং সর্বাগ্রে সে চিন্তা করছে তার অবস্থা কি মইনের মতো হবে, তার অবস্থা কি এরশাদের মতো হবে। খুব কঠিন একটা সময়। তার ভিতরে সে রাওয়া ক্লাবে দাঁড়িয়ে আপনাদের সামনে চিল্লাইয়া আঙ্গুল জাগায়া জাগায়া হুঁশিয়ার করে কথাবার্তা বলবে, কিন্তু সে একবারও বলে নাই ওই 26 জন অপরাধীদেরকে নিয়ে বলে নাই। এই 626 জন বাংলাদেশে থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে দেওয়া হয় না এবং তাদেরকে পুলিশের কাছে সুপর্দ করা হয় না। এবং এই 626 জন একেবারে এমন কোন জায়গায়, দর্শক আজকে কিছু কথা না বললেই নয়, সে কথাটা কি শুধু সেনাপ্রধান না, সেনাপ্রধান এই সাহস কোথায় পাচ্ছে? সেনাপ্রধানের পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এখন আমার তথ্য অনুযায়ী, পুলিশের তথ্য অনুযায়ী, র্যাবের তথ্য অনুযায়ী, সিআইডির তথ্য অনুযায়ী, মিলিটারি তথ্য অনুযায়ী বঙ্গভবন তাদের জন্য স্যাক্রেড প্লেস। কিন্তু বঙ্গভবনে বেশ কিছু লোকজনের আনাগোনার জন্য ওয়াকার একটু কৌশল অবলম্বন করেছে। ওয়াকার কি করেছে? কিছু লোককে প্রায় এখানে ওখানে নেওয়া করে যেই জায়গাটা উনি সেফ মনে করেছে ওটা হচ্ছে বঙ্গভবন। বঙ্গভবন হচ্ছে অপরাধীদের এক অভয়ারণ্য। ওখানে চুপ্পু আছে, চুপ্পুর সাথে যদি মাঝে মাঝে শামীম শিরিনকে ওখানে পাঠায়, হাসিনার সাথে যোগাযোগটা ঠিক মতো হয়, এবং ওয়াকার জানে যে বঙ্গভবনে ওখানে একটা ইমিউনিটি আছে, ওখানে পুলিশ হেল্প হবে না। জামাতের সাথে বেহেশতে নিতে চাইলেও আল্লাহর কাছে বলবেন ওই বেহেশতে আমি জামাতের সাথে যেতে চাই না। কথাটি বলেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব। কিন্তু সেই কাদের সিদ্দিকী সাহেবকে আল্লাহ পাক দুনিয়াতেই সাক্ষাতের ব্যবস্থা করলেন জামাতের ইফতার মাহফিলে। বেহেশত তো আরো অনেক দেরির সংবাদ। টাঙ্গাইলের একটি বিশেষ ইফতার মাহফিল যেটা জামাতের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে, সেই ব্যানারে আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি তার উপস্থিতিকে নিয়ে ব্যঙ্গোক্তি করতে চাই না, কটূক্তি করতে চাই না। একজন রাজনীতিতে বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন হিসেবে তিনি আমাদের সকলের কাছে শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র। কিন্তু রাজনীতিতে এমন কিছু বক্তব্য থেকে যায় যে বক্তব্যগুলো জাতি যুগ 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 ধরে এমনকি শত বছর পরেও মানুষ মনে রাখবে। শব্দচয়নের ক্ষেত্রে তিনি যখন বলেছেন যে জামাতের সাথে আমি বেহেশতে যেতে চাই না, আল্লাহর কাছে বলবো যে আমি বেহেশতে ওই বেহেশতে যেতে চাই না যেখানে জামাত আছে। সেই জামাতের সাথে একত্রে সে বেহেশতে যাবে না। সেই মানুষটা কি আল্লাহ পাক দুনিয়াতে দেখিয়ে দিলেন যে জামাতের সাথে তুমি বেহেশতে না, দুনিয়ায় বসেই তোমাকে ইফতার করতে হবে, পবিত্রতম একটি দিনে তুমি তাদের পাশে বসে তাদের বক্তব্য শুনতে হবে, গুণকীর্তন শুনতে হবে, আলোচনা শুনতে হবে। এই কথাগুলো এই জন্য বলছি, আমাদের দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, শিক্ষার জন্য বলছি। আমি কাদের সিদ্দিকী সাহেবের এই ইফতার মাহফিলের আগমনকে স্বাগত জানাই। তিনি যদি আরো ভালো ভালো প্রোগ্রামগুলোতে যান আমি খুশি হওয়া ছাড়া বেজার হব না। কারণ আমার ব্যক্তিগত কোনো ধর্মীয় অনুশাসন চর্চা এটা আমার পরিবার কিংবা আমার ব্যাগের ভিতরে লুকিয়ে রাখার বিষয় না। ধর্ম এমন একটা বিষয়, এই ধরনের কার্যক্রম মৃত্যুর একদিন 1 সেকেন্ড আগ মুহূর্তেও যদি কোনো ব্যক্তি অ্যাকসেপ্ট করতে চায়, ভালোভাবে পালন করতে চায়, গ্রহণ করতে চায়, ভালো নিয়তে তিনি করতে চান, তাদেরকে সহযোগিতা করাই আমাদের কাজ, আমার কাজ। আর যদি সেটা আমি না করি নিশ্চয়ই এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। সেই দৃষ্টিকোণ থেকে জনাব কাদের সিদ্দিকী সাহেব একজন সিনিয়র সিটিজেন, তিনি রাজনীতিতে অনেক আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব। তার আলোচনা সমালোচনা যা আছে এগুলো যদি আমি বর্ণনা করতে যাই তাহলে লম্বা সময় নিয়ে কথা বললেও শেষ হবে না। এর ভিতরে একটা উল্লেখযোগ্য আলোচনা কয়েকদিন আগে ছিল যে শেখ হাসিনা তার স্ত্রীর চুল বেঁধে দেয় এবং শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে কি করেছে, সেখানে তাদের পারিবারিক যে একটা সম্পর্ক, সে বিষয়গুলো আমরা সবসময় লক্ষ্য করেছি। আমরা সবসময় লক্ষ্য করেছি তার রাজনীতির ওলট পালট বিভিন্ন মন্তব্য এবং তার রাজনীতিতে তার নিজের উত্থান এবং পতন, এগুলো আমরা দেখতে পেয়েছি। এমনকি 5ই আগস্টের পরেও তার বিভিন্ন মন্তব্য আমরা দেখেছি, শেখ পরিবার নিয়ে তার মায়াকান্না কিংবা তার বক্তব্য, সেগুলো ভিন্ন রাজনৈতিক আলোচনা। কিন্তু দেখেন, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় মৃত্যুর আগেই আল্লাহ তার শাস্তি হিসেবে কি দেখিয়ে দিলেন যে তুমি জামাতের সাথে, যে জামাতের সাথে বেহেশতে যেতে রাজি না, সেই জামাতের সাথে আমি তোমাকে ইফতার করিয়ে দিলাম। বেহেশতে যাওয়া তো অলমোস্ট হয়েই গেল আপনার। আপনি তো এখন
একটা জান্নাতি পরিবেশে ইফতারের আগ মুহূর্তে জামাতের সাথেই ঐক্যবদ্ধভাবে ইফতার করলেন, এটা হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা, টার্নিং পয়েন্ট। আওয়ামী লীগ কিন্তু এই স্বৈরতন্ত্র সবসময় করতো। আওয়ামী লীগ সবসময় বিভিন্ন সময় বক্তব্য দিয়ে বলতো এদেশের মানুষ হিসেবেই জামাতকে মনে করে না, অনেক ধর্মভিত্তিক মানুষদেরকে অবজ্ঞা করতো, পাত্তা দিত না, 1% 1.5% ভোট নাই, জনগণের সমর্থন নাই, এই কথাগুলো যাদেরকে বলতো সেই ব্যক্তিদের পায়ে পাড়া দিতে গিয়েই কিন্তু আজকের পতনের ঘন্টা বেঁধেছে শেখ হাসিনার। এবং এই শেখ হাসিনাকে আমি দেখেছি, শুনেছি, জানছি, বিভিন্ন ইতিহাসে পড়েছি যে তারা এই বাংলাদেশি যাদেরকে ফাঁসির কাস্টে লটকিয়েছিল তাদেরকে কিন্তু পাও হাত ধরে